আমরা চিন্তাও করি নাই যে 61টা পণ্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য তার মূল্য কিভাবে কমাতে হবে সেটাও তিনি তার বাজেট বক্তৃতায় আলাপ আলোচনা করেছেন। এটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও চিন্তা করে প্রতিটি উপজেলায় 31 শয্যা বিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্র করেছিলেন। 20 কোটি লোকের দেশ, দেশের সর্বোচ্চ আদালতে মাত্র 70 জন বিচারপতি কাজ করছেন। মাননীয় স্পিকার মহোদয় বলে গেছেন, টাইম চাহিয়া লজ্জা দিবেন না। আলোচনায় অংশগ্রহণ করবেন বরিশাল 3 আসনের নির্বাচিত সদস্য জনাব জয়নুল আবেদিন। জনাব জয়নুল আবেদিন, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। বাজেট সম্পর্কে আমার খুব ভালো ধারণা নাই। একটা জিনিস আমি খুব ভালো পারি, আপনি যেটা ভালো জানেন, মাইলর বলতে খুব ভালো পারি। তারপরেও যেহেতু 2026-27 সনের বাজেট নিয়ে আলোচনা চলছে, আলোচনা হচ্ছে, এই সম্পর্কে দু একটি কথা বলতে চাই। আমার ডান পাশের বন্ধুদের বক্তব্য শুনেছি, আমার পাশের বক্তব্য, সকলের বক্তব্য শুনেছি, এবং প্রত্যেকে তাদের নিজ নিজ অবস্থান থেকে তাদের যুক্তি উপস্থাপন করেছেন। কেউ বলেছেন 9,38,000 কোটি টাকার বাজেট, এটা খুব বড় বাজেট হয়ে গেছে, এটা বাস্তবায়ন সম্ভব নয়। মাননীয় স্পিকার, আমি আপনাকে বলতে চাই, এই বাজেট বাস্তবায়ন শুরু হয়ে গেছে তখনই যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, গণমানুষের নেতা যখন দুটি বন্ধুপ্রতিম দেশ মালয়েশিয়া এবং ভারত সফরে গিয়েছেন এবং ফিরে এসে বিবৃতি দিয়েছেন। মালয়েশিয়া এবং চায়না, এই দুইটি অঞ্চল বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, এবং সেখানে তিনি গিয়ে এসে আজকে যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতি প্রমাণ করে যে বাজেটের বাস্তবায়ন শুরু হয়ে গিয়েছে। আমাদের অর্থমন্ত্রী বাজেট দেওয়ার পূর্বে সর্বশ্রেণী পেশার মানুষ একটা ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে ছিল। তাদের ধারণা ছিল গত 54 বছর যেভাবে বাজেট হয়েছে এইবারও বোধহয় সেই রকমই বাজেট হবে। কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কা ছিল, কিন্তু শঙ্কাটা কেটে গেল যখন বাজেট আমরা বক্তৃতা শুনলাম এবং বাজেটে দেখলাম যে মাননীয় অর্থমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বাজেটে এমন কোনো দিক নাই যে দিকগুলো আলোচনা করেন নাই। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে করে না বাড়ে সেজন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ে তিনি আলোচনা করেছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন সেটা কিভাবে সম্ভব। আমরা চিন্তাও করি নাই যে 61টা পণ্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য তার মূল্য কিভাবে কমাতে হবে সেটাও তিনি তার বাজেট বক্তৃতায় আলাপ আলোচনা করেছেন এবং নির্দেশনা দিয়েছেন। সেজন্য তাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, সময় তো খুব বেশি নাই, তবে 2-4টি কথা বলতে হয়। সেটা হচ্ছে যে এই বাজেটে শিক্ষা হচ্ছে একটা জাতির মূল শক্তি। যে জাতি শিক্ষিত নয় সে জাতি কোনো উন্নতি করতে পারে না। তো শিক্ষা খাতে যে বাজেট দেওয়া হয়েছে, আমার মতে এই বাজেটটি এখানে শিক্ষা খাতে 1.39 থেকে 2% উন্নীত করা হয়েছে।
এটা আরো উন্নীত করা দরকার মাননীয় স্পিকার। কেন উন্নীত করা দরকার? তার কারণ এখনো বহু স্কুল জরাজীর্ণ অবস্থায় রয়েছে, কোনো স্কুলের সীমানা নির্ধারিত নাই। এই সমস্ত বিষয়ের উপরে আমাদের আলোকপাত করা দরকার, কেন শিক্ষাক্ষেত্রে যদি আমরা পিছিয়ে যাই সারা জাতি পিছিয়ে যাবে। তৃতীয় হচ্ছে, আমরা অনেকেই বলি স্বাস্থ্যই সুখের মূল। এটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও চিন্তা করে প্রতিটি উপজেলায় 31 শয্যা বিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্র করেছিলেন। সেটাকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া 51 সিটের হসপিটাল করেছিলেন। সেটাকে এবারে 100 শয্যায় উন্নীত করার জন্য এই বাজেট বক্তৃতার মধ্যে রয়েছে। সেজন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই এবং এই বাজেটে যিনি বরাদ্দ দিয়েছেন আমাদের অর্থমন্ত্রী, তাকেও আন্তরিক ধন্যবাদ জানাই। তবে এইখানেও কিছু বাড়াবার দরকার রয়েছে এই বাজেটের মধ্যে। আর আপনি তো জানেন যে আমরা একই অঞ্চলের অবস্থান করছি। বিচার বিভাগ সকলেই বলেন বক্তৃতার মাধ্যমে, আমরা সুশাসন চাই, ভালো বিচার চাই। পেটে তো ভাত দিলে তারপরে তো পিঠে লাথি দেবেন, ভাত দেবেন না লাথি মারবেন, এটা তো হয় না। 20 কোটি লোকের দেশ, দেশের সর্বোচ্চ আদালতে মাত্র 70 জন বিচারপতি কাজ করছেন। এর আগে আরো কম ছিল, কিন্তু সেখানেও আপনার বাজেট আমাদের বাড়ানো হয় নাই। আইনজীবীরা সবচাইতে বেশি রেভিনিউ দিয়ে থাকে আমি বলি, তার কারণ মামলা ফাইল থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত প্রত্যেকটি জায়গায় কোর্ট ফি দিতে হয় মাননীয় স্পিকার, এটা আপনি ভালো করে জানেন। কিন্তু এই বিচার বিভাগের সম্বন্ধে কোনো বাজেট এখানে দেওয়া হয় নাই। আমি মাননীয় অর্থমন্ত্রীকে বিচার বিভাগের জন্য বাজেট দেওয়ার জন্য আমি অনুরোধ করছি এবং বাজেট বৃদ্ধি করার জন্য অনুরোধ করছি।